প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ একশোনার বিশ্লেষণ, খেলা যেমন খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছে আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। বিসিবিকে না জানিয়ে চীন যাওয়া ইস্যুর শুনানিতে দোষ স্বীকার লিটনের। তলব করা হয়েছে বিদেশে থাকা শেখ মাহাদিকে, আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। ভারত সিরিজ আয়োজনের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ভারতীয় হাই কমিশনারের সাথে আমিনুল হকের আলোচনা। সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু চূড়ান্ত, নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের 15তম আসর। 1 আগস্ট থিম্পুতে ড্র। ভাঙা মন নিয়ে দেশে ফিরল আর্জেন্টিনার ফুটবলাররা। একদিন পর পৌঁছেছেন লিওনেল মেসি। রানার্স আপদের বীরের বেশে বরণ ফ্যানদের ঢল। শৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থানে বিসিবি। বোর্ডকে না জানিয়ে চীন যাওয়া ইস্যুর শুনানিতে নিজের দোষ স্বীকার করেছেন লিটন কুমার দাস। তলব করা হয়েছে বিদেশে থাকা শেখ মাহাদিকে। শুনানি শেষে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। পরিবেশ ঠিক রাখতেই শৃঙ্খলার উপরে জোর দেওয়া হচ্ছে, জানিয়েছেন বোর্ড পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। শৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছাড় পাচ্ছে না অধিনায়ক থেকে জুনিয়র কিংবা কোনো কর্মকর্তা। সম্প্রতি ক্রিকেট বোর্ডকে না জানিয়ে চীন সফর করা লিটন কুমার দাসকে শুনানিতে ডেকেছে বিসিবি। সেখানে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন টি-20 অধিনায়ক। আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। বোর্ডের মেডিকেল কমিটির সাথে কমিউনিকেট করা হয়েছে কিনা এই জিনিসগুলো জানতে চাওয়া হয়েছে, এবং সেও জিনিসগুলা খোলামেলাভাবে বলছে। একটা জায়গায় তার যে ডেভিয়েশন ছিল, এটা বোর্ডের যে পারমিশনটার ব্যাপার ছিল, সেটা হয়তো ভুলবশত এটা নেওয়া হয় না, এটা স্বীকার করছে আর কি। ডিপার্টমেন্ট গুলোর সাথেও কথা বলার প্রয়োজন আছে, তাদের সাথেও কথা বলে তার স্টেটমেন্টটা একটু ক্রস চেক করে তারপর একটা হয়তো সুপারিশ আকারে কিছু ডিসিপ্লিন কমিটি থেকে একটা সুপারিশ করা হবে। এটা বোর্ড যেভাবে কনসিডার করে আর কি। শুধু লিটন নয়, এবার শৃঙ্খলা কমিটি ডেকেছে শেখ মাহাদিকেও। বিদেশ থেকে আসলেই হবে শুনানি। টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে মুখ খোলায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে শেখ মাহাদির বিপক্ষে। শেখ মেহেদির ব্যাপারটা হচ্ছে, সে তো দেশের বাইরে আছে, আসলে তার বিষয়েও অবজারভেশন আছে, তার সাথে হিয়ারিং এ হয়তো ডাকা হবে তাকে। কিছু স্টেটমেন্ট তার সে দিচ্ছে, যেটা আমাদের তার যে কন্ট্রাক্ট আছে, ব্রিজ অফ কন্ট্রাক্টে পড়ে আর কি। হ্যাঁ, তো এইটা যাচাই বাছাই করা হবে আর কি, যে এটা সে কি বলছে, আসলে বলছে কিনা। বললে সে তার কন্ট্রাক্ট যেটা আছে, কন্ট্রাক্টের কোনো জায়গায় কোনো ব্রিজ আছে কিনা। শুধু ক্রিকেটাররাই নয়, বিসিবির অন্য যে কোনো কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গ করলে তাকেও আনা হবে জিজ্ঞাসাবাদের আওতায়। অন্য সময়ের থেকে এই বোর্ড শৃঙ্খলা ইস্যুতে বেশি জোর দিচ্ছে। কারো মন্তব্যে অতীতের মতো যেন ফাটল না ধরে, সেটি মুখ্য বলে জানিয়েছেন বোর্ড পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। মামুনুর রশিদ, স্টার প্লে। দেশের মাটিতে ভারত সিরিজ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইতিমধ্যে ভারতের হাই কমিশনের সাথে ব্যক্তিগতভাবে তিনি নিজেই যোগাযোগ করেছেন। ভারত সেপ্টেম্বরে ঢাকায় আসবে, এটা অনেকটাই অনুমেয়। নতুন করে স্পোর্টসের ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে এসে এইসব কথা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে, আসার পরে রোহিত কোহলিদের বাংলাদেশ সফর নিয়ে এবার আশার আলো দেখালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 5 আগস্ট পরবর্তী সময়ে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক দূরত্বের কারণে দেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে তৈরি হয়েছে নানা আশঙ্কা। টি-20 বিশ্বকাপে আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের ভারত না যাওয়ার সিদ্ধান্ত আগুনে দিয়েছে দমকা হাওয়া। তবে নতুন সরকারের আগমনে দুই দেশের সম্পর্ক এখন অনেকটাই উন্নতির পথে। তাই বাংলাদেশের মাটিতে এই ঐতিহাসিক সিরিজ নিয়ে ভারতীয় দূতাবাসে কথা বলার পাশাপাশি প্রয়োজনে সর্বোচ্চ সরকারি প্রচেষ্টা চালানোর অঙ্গীকার দিলেন আমিনুল হক। বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর ক্রিকেট যেহেতু আমাদের একটি মর্যাদার জায়গা, ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই
আমাদের যে সিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে, আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সব কিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। অন্যদিকে দেশের তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ তুলে আনতে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়েও জোরালো বার্তা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে বিকেএসপি রয়েছে সেখানে বিকেএসপিতে তাদের ভর্তি করিয়ে তাদের পড়াশোনা খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা সরকার বহন করব। এইভাবেই আমরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, নতুন করে স্পোর্টস সব কিছুই একটি ধারাবাহিক প্রসেসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, ইনশাল্লাহ সেই উদ্যোগের মাধ্যমে আমার পরিবার, আমার এই সমাজ এবং আমার এই রাষ্ট্র যে গুণগত পরিবর্তন পাবে, সেই পরিবর্তনের আপনারাও সবাই যাতে এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। দেশের মাটিতে ভারতের সাথে এই ক্রিকেট সিরিজটি শুধু ক্রিকেট বিবেচনায় নয়, দুই দেশের শীতল সম্পর্ক সহজ করতেও রাখবে গুরুত্বপূর্ণ অবদান। অন্যদিকে ক্রিকেটের বিশ্ববাজারেও ভারত সিরিজ থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকবে বিসিবির সামনে। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। একাধিক বিকল্প ক্রিকেটার থাকার পরেও জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজে কেন খেলানো হলো না নাহিদ রানাকে, সেই প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। সবশেষ সিরিজে টাইগার ব্যাটার আর ফিল্ডিংয়ের মান নিয়েও যার পড়ানায় হতাশ তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে এসবকে দেখছেন অশনি সংকেত হিসেবে। ভালো করতে বাড়তি দায়িত্ব নিতে বললেন সিনিয়র ক্রিকেটারদের। বিশ্বকাপ ফুটবলের ব্যস্ততা শেষে হোম অফ ক্রিকেটে আবারও ভিড় বেড়েছে গণমাধ্যম কর্মীদের মাঝে। বাংলাদেশ খেলেছে অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও এ দলের অনুশীলন চলছে বেশ কয়েকদিন ধরেই, তবে তার মাঝেও আলাদা করে দৃষ্টি কেড়েছে জাতীয় দলের পেসার শরীফুলের এই ছবিটা। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগাররা। এ প্রজন্মের কোনো ক্রিকেটারদেরই দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি অজিদের মাটিতে। তবে স্বস্তি নয় যে সিরিজের আগে দুশ্চিন্তার মেঘ জমেছে ঈশান কোণে, কারণ ইনজুরির লম্বা তালিকা। তানজিম, লিটন, শরীফুল তো ছিলেনই, নতুন করে যোগ হয়েছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে না থাকলেও ওয়ানডে আর টি-20তে খেলানো হয়েছে নাহিদকে। অপশন থাকার পরেও সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে বিসিবির এ কেমন আচরণ? আমাদের বিগেস্ট প্রবলেম হলো যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিততে চাই, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে নাহিদ রানা কিন্তু ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার এবং আমাদের জন্য অ্যাসেট। এর আগে কিন্তু একটা শিক্ষা পেয়েছি, যেটা হলো মাশরাফি যখন আপনার শুরুতে এসেছিল, ও কিন্তু অনেক জোরে বল করতো এবং ওকে অতিরিক্ত ম্যাচ খেলিয়ে আমরা কিন্তু ওকে ইনজুর্ড এসে কিন্তু তালা জুবে নিউজিল্যান্ডে গিয়ে হলো। সো আমার মনে হয় যে এখানে যেহেতু ফিজিও আছে, ক্যাপ্টেন, সিলেক্টর, ওরা বসে আমার মনে হয় ওদের একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে যে কোন ম্যাচ ওকে খেলানো উচিত বা কোন ম্যাচ না খেলানো ভালো হবে। ঘরের মাঠে টানা টেস্ট জিতলেও সবশেষ ম্যাচে টাইগাররা এক্সপোজ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। ব্যর্থ ব্যাটাররা ফিল্ডিংও যাচ্ছে তাই। টেস্ট সাইকেলের অংশ হয় অস্ট্রেলিয়াও ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড। নিজের অভিজ্ঞতার আলোকে তাই দলকে পরামর্শ আকরাম খানের। বোলিং আগের চেয়ে বেটার হয়েছে আমাদের, ফিল্ডিংটা এবং ব্যাটিংটা এটা ধারাবাহিকতা কিন্তু খুবই কম আমাদের। হয়তো নর্মাল সিচুয়েশনে আমরা ফিল্ডিং ভালো করি, বাট যখন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আসে, উইন একটা পজিশনে আসলেই কিন্তু আমরা তখন কিন্তু দিশাহারা হয়ে যাই, মানে তখন মেন্টালি কিন্তু আমরা ওরকম স্ট্রং থাকতে পারি না। ব্যাটিংটা মানে আপনার খুব বাজে করেছি আমরা, সো সেটা কিন্তু আমাদেরকে ওখানে ভালো করতেই হবে। অস্ট্রেলিয়া সিরিজের আগে ঢাকায় কোনো ক্যাম্প করবে না জাতীয় দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 1 আগস্ট তাসমান সাগর পারে পাড়ি দেবে শান্ত বাহিনী। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট 13 আগস্ট। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন। প্যাট কামিন্স ও জশ
হ্যাজেলউড দলে ফেরার বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট। স্টার্ক, বোল্যান্ড, গ্রিন ও ওয়েস্টার মতো বোলাররাও আছেন পেস আক্রমণে। টপ অর্ডারে পরিবর্তন নেই, অ্যাশেজে অতিরিক্ত জেক ওয়েদারাল্ডের সঙ্গে ওপেন করতে পারেন ট্রাভিস হেড। ছন্দে না থাকলেও মার্নাস লাবুশেইনেকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। 13 ও 22 আগস্ট এই দুই টেস্ট হবে ডারউইন ও ম্যাকাইয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অবশেষে ঘোষণা হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর সূচি ও ভেন্যু। আগামী 4 থেকে 17 নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের 15তম আসর। 2018 সালের পর আবারও এই প্রতিযোগিতার আয়োজক হচ্ছে বাংলাদেশ। আসরকে সামনে রেখে 25 জুলাই ঢাকায় উন্মোচন করা হবে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো। আর 1 আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল আশা প্রকাশ করছেন, ফুটবলের প্রতি বাংলাদেশের বাড়তে থাকা আগ্রহের প্রেক্ষাপটে দেশটি সফল ও স্মরণীয় একটি টুর্নামেন্ট উপহার দেবে। বিশ্বকাপের ফাইনালে কি হয়েছিল? লিওনেল মেসিদের যে দল সেমিফাইনাল পর্যন্ত 19টা গোল করেছে, সে দলটাই কেন ফাইনালে 120 মিনিটেও পোস্টে কোনো শট নিতে পারেনি? বাইরের কোনো চাপ কি ছিল? এই ধারণাটাকে উস্কে দিয়েছে এক আর্জেন্টাইন ফুটবল কর্তার মন্তব্য। রহমান পেয়ারের এক্সপ্লেনার। আমরা বিশ্বের সেরা ফুটবলারকে সাথে নিয়ে গিয়েছিলাম, তবু আমাদের হারিয়ে দেয়া হলো। আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দেয়া হয়েছে অভিযোগ দেশটার সাবেক ক্লাব ইন্ডিপেন্দিয়েন্তের সাবেক সভাপতি আন্দ্রেস দুকাতেনজেইলারের। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে অধিনায়ক লিও মেসি তার সহ খেলোয়াড়দের এমন কিছু কথায় উৎসাহিত করেছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের বেশ নজর কেড়েছে। মেসি তার সতীর্থদের স্পষ্ট বলছিলেন, সবকিছু ভুলে যাও এবং স্রেফ খেলতে নামো। সোশ্যাল মিডিয়া এবং কিছু ক্রীড়া সাংবাদিকের মধ্যে মেসির এই কথাগুলো ভিন্ন অর্থ তৈরি করে। তারা প্রশ্ন তোলেন, মেসির এই বক্তব্যের পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা? যে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে একের পর এক ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল, সেই দলটাই ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষের পেনাল্টি বক্সে কোনো আক্রমণ করতে পারেনি। এই বিষয়টা সেই জল্পনাকে উস্কে দেয় যে দলটা হয়তো কোনো বাহ্যিক চাপের কারণে স্বাভাবিক খেলা খেলতে পারেনি। আন্দ্রেস দুকা বলছেন, আর্জেন্টিনা মাঠে কি করছিল জানেন? স্রেফ প্রতিপক্ষের প্রথম গোল খাওয়ার জন্য অপেক্ষা করছিল। মাঝ মাঠ পার হচ্ছিল না, পাস পাচ্ছিল না, এমনকি বল চাওয়ারও সাহস দেখাচ্ছিল না। আর লাউতারো খেলেননি, এটা কোনো কৌশল ছিল না, এটা ছিল বাইরের কোনো অদৃশ্য চাপ। যে ছেলেটা ইংল্যান্ডের বিপক্ষে হেডে গোল করেছিল তাকে খেলতে দেয়া হয়নি, যে গোলটা মারাদোনার হ্যান্ড অফ গড বা শতাব্দীর সেরা গোলের মতোই তাৎপর্যপূর্ণ ছিল। ফাইনালে তাকে খেলতেই দেয়া হয়নি যে ছেলেটা ইংল্যান্ড এবং মিশরের বিপক্ষে জিতিয়েছিল। আমাকে বোঝাবেন না যে ইন্টারের 10 নম্বর তারকা লাউতারো মার্তিনেজ খেলার যোগ্য ছিলেন না। ফুটবলের ভেতরের আসল সত্যগুলো আপনাদের কেউ কোনোদিন বলবে না, মেসিও না, চিকি তাপিও না। জানেন কেন? কারণ তাদের ব্ল্যাকমেইল করা হয়েছে অথবা চাপ সৃষ্টি করা হয়েছে। আর্জেন্টিনাকে ঠিক সেভাবেই কোণঠাসা করা হয়েছিল যেমনটা মালভিনাস ইস্যুতে করা হয়, যেমনটা দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে করা হয়। আর্জেন্টিনা জাতীয় দলকে বিক্রি করে দেয়া হয়েছে, তবে তা চিকি তাপিয়া, স্কালোনি কিংবা খেলোয়াড়েরা বিক্রি করেনি। কারণ আমরা মালভিনাস আর্জেন্টিনা ব্যানার তুলে ধরেছিলাম, তা ধরেছিল দুজন সাধারণ আর্জেন্টাইন তরুণ যারা ফুটবলার না হলে হয়তো মালভিনাসের সীমান্তে নিজেদের জীবন বিসর্জন দিত। দুকা বলেছেন, আজ এমন কি ঘটনা ঘটেছিল যা আমরা সাধারণ দর্শকেরা কখনোই জানতে পারবো না। আপনারা কি এমন কোনো ফাইনাল ম্যাচের কথা বলতে পারবেন যেখানে ইনজুরির কারণে দলের 4, 2 এবং 6 নম্বর জার্সির খেলোয়াড়দের তুলে নিতে হয়? লাস মালভিনাস আর্জেন্টাইনদের লেখা ব্যানারই ছিল, কারণ আজ হয়তো কোনো প্রেসিডেন্ট ফোন করে বলেছিলেন যে দলের 3 ডিফেন্ডারকে মাঠ থেকে উঠে যেতে হবে, কারণ তাদের দুজন প্রিমিয়ার লিগে খেলে। ফাইনালের পর আর্জেন্টাইন ফুটবলারদের যখন রানার্স আপ মেডেল দেয়া হয়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে
হাত মেলাননি রোমেরো। দুকার মতে আর্জেন্টিনাকে ফেলে দেয়া হয়েছে একটি মাত্র কারণ সেখানে কিছু ফুটবল খেলা ছেলে একটা বিদ্রোহের ঘটনা ঘটায়, যারা বিশ্বকে একটা ব্যানার দেখিয়েছিল যাতে লেখা ছিল লাস মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। আমাদের চড়া মূল্য দিতে হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের এই অদম্য সাহসের জন্য মূল্য দিতে হয়েছে। ইংল্যান্ডের অহংকার গুঁড়িয়ে দেওয়ার সেই স্মৃতি এবং খেলোয়াড়দের বুক চিতিয়ে সেই পতাকা তুলে ধরার দৃশ্য, যা এই দেশের রাজনীতিবিদ বা নেতারাও কখনো দেখাতে পারেননি, তা কেউ আমার মন থেকে মুছতে পারবে না। দেশের প্রেসিডেন্ট চেয়েছিলেন বড় উদযাপন হোক, যাতে জনগণ বিভ্রান্ত হয়ে ভাবে যে আমরা আসলেই বিশ্ব জয় করেছি। প্রতিদিন যেভাবে আপনার বেতন, নিত্যপণ্যের দাম আর ঘরের বাজেটে আপনাকে ঠকানো হয়, ঠিক সেভাবেই ঠকানো হয়েছে। আমি প্রেসিডেন্টকে একাই দোষ দিচ্ছি না, সে তো এই ব্যবস্থার সাধারণ এক কর্মচারী। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশাল ঋণ নিয়ে আমাদের আবার তাদের দাসে পরিণত করেছিল, সে সেই ব্যবস্থারই অংশ। তাই আমেরিকার প্রেসিডেন্ট যখন নির্দেশ দেয় লাল কার্ড পাওয়া ৯ নম্বর খেলোয়াড় খেলবে, সে খেলে। আর যখন বলে আর্জেন্টিনাকে হারতে হবে, তখন দলকে হারিয়ে দেয়া হয়। ভিডিওগুলো দেখে এটুকু বলা যায় যে ফুটবলারদের হাব ভাব মোটেও বিশ্বকাপ ফাইনালের মানসিকতার সাথে মিল ছিল না। তবে ESPN-এর হয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিক এরনান কাস্তিয়ানো বলেন, মেসি যে সবকিছু ভুলে যাও বলেছিলেন, সেটা স্প্যানিশ খেলোয়াড়দের উস্কানিমূলক মন্তব্যের কারণে এবং রেফারি ইউরোপীয় ছিলেন বলে। মেসি চেয়েছিলেন সতীর্থদের সেই উত্তপ্ত পরিবেশ থেকে বের করে আনতে, আর এটা ছিল একটা প্রায় প্রকাশ্য ক্ষণিকের বার্তা। আর্জেন্টিনা হেরেছে কারণ স্পেন সেদিন ভালো খেলেছিল, আর দলের সবাই নিভৃতে এবং প্রকাশ্যে কেঁদেছে এটা জেনেই যে তারা মাঠে সবটুকু দিয়েছিল এবং তারা একসাথে পথ চলতে চায়। এমনকি তারা স্কালোনিকে রেখে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টাও করবে। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপের শিরোপা হাতছাড়া, ভেঙেছে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। তবে এতটুকু দাম কমেনি আর্জেন্টিনার কাছে, আর্জেন্টিনার মানুষের কাছে আর্জেন্টিনার এই ফুটবলারদের দাম। বীরের বেশে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে নিজের দেশে। একদিন পরে পরিবারসহ সেই রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। ছাদখোলা বাসে আর্জেন্টিনা ফুটবল দল, দুপাশে হাজারো সমর্থক, আতশবাজি, ফ্লেয়ার, সঙ্গে ভক্তদের আকাশভেদী উল্লাস। কেউ পতাকা নাড়ছেন, কেউ স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড হাতে জানাচ্ছেন নিঃশর্ত ভালোবাসা, যাতে লেখা এই ভালোবাসার জন্য আমার কোনো অনুশোচনা নেই। বিশ্বকাপ হাতছাড়া হলেও আর্জেন্টিনা দলের জন্য ভালোবাসায় কোনো কমতি রাখেননি সমর্থকেরা। রাজধানী বুয়েনোস এইরেসের এজেইজা বিমানবন্দরে লাল গালিচা, অর্কেস্ট্রার সুর আর হাজারো ভক্তের উপস্থিতিতে বরণ করা হয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সেখানে উপস্থিত ভক্তদের কাছে আর্জেন্টিনায় চ্যাম্পিয়ন। আমি 1978 সালের বিশ্বকাপ দেখেছি, তখন আমার বয়স মাত্র 5 বছর। 1986 সালে ম্যারাডোনার বিশ্বকাপ দেখেছি, 2022 সালে মেসির বিশ্বকাপও দেখেছি। এই দলটির জন্য আমি ভীষণ গর্বিত। তারা সর্বস্ব দিয়ে লড়েছে, আমাদের কাছে তারাই চ্যাম্পিয়ন। 48 দলের মধ্যে দ্বিতীয় হয়েছে গেলবারের চ্যাম্পিয়নরা, তাই তো দলটা নিয়ে গর্বিত আর্জেন্টাইন সমর্থকরা। আমি গর্বিত, তারা দেশের জন্য নিজেদের সর্বস্ব দিয়েছে, তাদের ধন্যবাদ জানাতেই এসেছি। আর মেসি, আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি। দলের সঙ্গে দেশে ফেরেননি মেসি, তবে তার কান্না ভেজা চোখ ভুলতে পারছেন না ভক্তরা। আমরা জাতীয় দলকে স্বাগত জানাতে এসেছি। বৃষ্টি হলেও আমরা তাদের উদযাপন করতে চেয়েছি। আমার মতে তারা হারেনি, তারাই জিতেছে। আর মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি পুরো আর্জেন্টিনার প্রতীক। তিনি কাঁদলে গোটা দেশ কাঁদে। ফলাফল নয়, ভালোবাসাই যে শেষ কথা। বুয়েনোস এইরেসের রাস্তায় দাঁড়িয়ে সেটাই আরেকবার প্রমাণ করলেন আকাশি সাদা সমর্থকরা। KM সনি, স্টার প্লে। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলাকালে
ম্যাচ শেষে ঘটে যাওয়া ঘটনায় তদন্ত নেমেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে ম্যাচে ফুটবলারদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তা ডিসিপ্লিনারি কোডের 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। বিস্তারিত ইয়াসির আরাফাত সবুজের রিপোর্টে। বিশ্বকাপের ফাইনালে লজ্জার হার নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। হারের পর মন খারাপের মাঝেও আর অস্বস্তিতে পড়তে হচ্ছে লিওনেল স্কালোনির দলকে। ফিফা শুরু করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত। তবে শুধু আর্জেন্টিনাই নয়, তদন্তের মুখে পড়তে হবে স্পেনকেও। ম্যাচ হারের পর স্পেনের ফুটবলারদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা। বিশেষ করে লিয়ান্দ্রো পারাদেস যা করেছেন তা ভালো লাগার কথা নয় কোচ আর্জেন্টাইন সমর্থকদেরও। এরিক গার্সিয়ার গলা চেপে ধরেছেন, গাভীর মুখে আঘাত করেছেন। এছাড়াও রদ্রির সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও আঘাত করেন স্পেনের দানি অলমোকে। ফাইনালের পর ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়েই এবার তদন্তে নামছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফার ডিসিপ্লিনারি কোডের 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ম্যাচ ও ম্যাচের পরের ঘটনাগুলোতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স প্রসিকিউটর নিয়োগ করেছে। তদন্তকারী প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে তদন্ত শুরুর জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়নি ফিফা। 26 বিশ্বকাপের ফাইনাল জেতার জন্য নেমেছিল কেবল স্পেন। আর্জেন্টিনা পুরো ম্যাচে একটি অন-টার্গেট শটও নিতে পারেনি। 2টি শট নিয়েছে, সেটাও 116 মিনিটের পর। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম একতরফা ম্যাচ ছিল এটি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।